জয় মা শারদা, শ্যামা সুতা, জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী, চৈতন্যকারিণী। শুভ সন্ধ্যা বন্ধুরা। শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে ধারাবাহিকভাবে পাঠ চলছে। এই প্রয়াসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। মায়ের সান্নিধ্যে আজকের সন্ধ্যাটি হয়ে উঠুক পবিত্র ও মধুময়। আজকের পাঠে দেখব 14ই শ্রাবণ লেখিকা গেছেন মায়ের কাছে। সেদিন মা তাকে একটু সেবার করার সুযোগ দিলেন। তারপর কিছু অন্য কথার পর বাবুরাম মহারাজের কথা এলো। তার দেহ সৎকারের সম্বন্ধীয় নানারূপ কথা উঠল। এরপর ঠাকুরের অন্তলীলায় কাশীপুরের সেই দিনগুলোর নানা ঘটনা, মায়ের দুধ নিয়ে ঠাকুরকে খাওয়াতে গিয়ে পড়ে গিয়ে পায়ের হাড় সরে যাওয়া ইত্যাদি কথাগুলো চলতে লাগলো। এছাড়া শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে যখন ছিলেন তার কীরকম আমাশয় কষ্ট হতো তার বিষয়ে মা অনেক কথা বলেছিলেন। মায়ের পর নিজেও কেমন আমাশয়ে ভুগে দেহ শীর্ণ দীর্ণ হয়ে পড়েছিল তার কথাও বললেন। এসব অনেক রকমের কথাবার্তা হলো। তারপর সরজুবালা দেবী সেদিন রাত্রির 10:30টার কিছু পরে সেখান থেকে বিদায় নিলেন। এবারে আসি আজকের পাঠে। 14ই শ্রাবণ 1325, রাত 7:30। শ্রীশ্রীমা ঠাকুর ঘরে বসে আছেন। গিয়ে প্রণাম করে উঠতেই বললেন, বারান্দায় আমার আসনখানি পেতে দাও তো মা, আর তক্তপোষের পাশে মেঝেই পাতা ওই বিছানাটাকে গুটিয়ে রাখো। আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁঝ বাজাবে। বিলাস মহারাজ আরতির আয়োজন করছিলেন। বারান্দায় আসন পেতে দিতে মা বললেন, কমণ্ডলুতে গঙ্গাজল আছে, নিয়ে এসো। গঙ্গাজলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন। একটু পরেই আরতি আরম্ভ হলো। শ্রীশ্রীমা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন। আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রীশ্রীমাকে প্রণাম করে উঠে বললেন, মা আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন, একটু বাতাস করবে? তিনি বললেন, কে করবে মা? কেন, এই মা করবে, করো তো মা। আমি তার দিকে 2-1বার বাতাস করতেই তিনি বললেন, না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনাকেই করুন, এই বলে বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন, দেখো মা, বাবুরামের দেহেতে আর কিছু ছিল না, কেবল কাঠামোখানি ছিল। এমন সময় চন্দ্রবাবু ওপরে এসে ওই কথায় যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দনকাঠ, ঘি, ধূপ, গুগ্গুল, ফুল ইত্যাদি 400-500 টাকার জিনিস কিনে দিয়েছেন তাই বলতে লাগলেন। মা বললেন, আহা, ওরাই টাকা সার্থক করে দিলে। ঠাকুরের ভক্তের জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছেন, আরও দেবেন। চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন। মা বলতে লাগলেন, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন তাদের কাছে খেলা। আহা, বাবুরাম আমার বালককালে এসেছে। ঠাকুর কত রঙ্গের কথা বলতেন, আর নরেন, বাবুরাম এসে আমার হেসে হেসে কুটোপাটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মাথা ঘুরে আমি পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড়ও সরে গেল। নরেন, বাবুরাম এসে ধরলে, পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে ওপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পরতুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন, বাবুরাম তো হেসে খুন।
এমনি রঙ্গ তিনি এদের সঙ্গে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো, ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না। সে বলতো, আমি ভালোবাসি না, বলিস কি রে। এমনি তার ভালোবাসা ছিল। বাবুরাম 4 বছরের সময়ই বলতো, আমি বিয়ে করব না, বিয়ে দিলে মরে যাব। ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাবো, বাবুরাম বলেছিল, তোমার লক্ষ্য টক্ষ্য আমি চাইনি, আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি এই মুখটিই দেখব। অনেকগুলো ছেলেপুলে হয় যার, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ হতে 25টা ছেলে বেরোচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিছু নেই, যেন পশু। গোলাপ মার অসুখ আজ একটু কম, কি ঔষধ দিয়ে ডুজ দেওয়া হয়েছে। সরলা দেবী এসে বললেন, ডাক্তার বিপিনবাবু বলছেন 3 মাস লাগবে সারতে। মা বললেন, রক্তমশাই কি সোজা ব্যারাম, তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে বর্ষাকালে প্রায় আমাশা হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্সে ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল, সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতাম, বিকেলেরটা ওরা ফেলত। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙ্গুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলও টনটনানি সব কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয় তাতে গরম শেক বেড়েই না যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল। সেই বাড়ি অর্থাৎ দক্ষিণেশ্বরের গ্রামের ভেতর এখন যেখানে ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদার বাড়ি হয়েছে, তার পাশেই তখন শ্রী শ্রীমায়ের বসবাসের জন্য কুড়ে ঘর হয়েছিল। হৃদয়ের দ্বিতীয় পক্ষের পরিবারও তথায় থাকতেন। সেখান থেকেই সে নবতে নিয়ে এসেছিল। বলল, মা তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা, ভাগ্নের সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বললে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে। আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখাই হয়নি। সে আমার বড় উপকার করেছে, কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। ঠাকুরের প্রয়োজনে সব কোথাও হতে আসতো, আবার কোথায় চলে যেত। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা, সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়ে রয়েছে, দেহেতে আর কিছুই নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, পরে নিবি। মা একটা কি নাম বললেন ঠিক মনে নেই। সে এসে বলল, উমা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, সব ভাগ করে ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10:30 হয়েছে, কিছুক্ষণ পরে আমি বিদায় নিলাম। আজকের পাঠ এখানেই শেষ হলো। দেখো বন্ধুরা, আজকে এই পাঠটি পড়তে পড়তে ভাবছিলাম, মায়ের কি অপূর্ব লীলা। আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু মায়ের কথা আলোচনার মাধ্যমে মাই আমাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে দিচ্ছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।